সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। হসপিটালের বেডে শুয়ে আছি আমি, আর সামনে টিভির স্ক্রিনে লাইভ দেখাচ্ছে কিভাবে আমার হাজব্যান্ড একটা মেয়েকে কোলে করে নিজের গার্লফ্রেন্ডের পরিচয় নিজের গাড়িতে বসাচ্ছে। আমি শুধু স্তব্ধ হয়ে দেখছি আর ভাবছি কিছুদিন আগের কথা। ওই দিন সকালেই আমার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। আমি শুনে এক মুহূর্ত বিলম্ব না করে চলে আসি মায়ের কাছে। আমার মা একা গ্রামে থাকে, বাবা আরো বছর আগে মারা গিয়েছে। আমি মাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আমার সাথে শহরে যেতে, কিন্তু মা যায়নি। পুরোটা রাস্তা কিভাবে কেটেছে আমার শুধুমাত্র আমিই জানি। কিন্তু একবারের জন্যও আমি ভাবিনি আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। বিশ্বাস তো তখন হলো যখন আমি নিজের চোখে দেখেছি তাকে সাদা কাফনে। এক মুহূর্তের জন্য আমার সারা পৃথিবী ঝাপসা হয়ে এসেছে। মা ছাড়া আমার এই পৃথিবীতে আপন আর কেউ নেই। কাঁপা কাঁপা হাতে মাকে ছোঁয়ার চেষ্টা করার আগেই আমি মাটিতে লুকিয়ে পড়ে যাই। মুখ দিয়ে শুধু একটা শব্দই বের হয়, মা। আমার জ্ঞান ফেরার কিছুক্ষণ পরে মনে হচ্ছিল আমি সব স্বপ্ন দেখেছি, কিন্তু না। চারপাশের মানুষের শোরগোলে মুহূর্তেই আমি বাস্তবে ফিরে আসি। পাশের বাড়ির চাচি আমার মাথায় হাত বুলিয়ে আমাকে জানায় তারা ইতিমধ্যেই মায়ের গোসল সেরে ফেলেছে। আমি যেন শেষবারের মতো তাকে দেখে আসি। আমি কাল বিলম্ব না করে দৌড়ে যাই মায়ের কাছে, মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করছি আর বলছি, কিভাবে তুমি পারলে এই নিষ্ঠুর পৃথিবীতে আমায় একা ফেলে যেতে মা? কেউ না জানুক, তুমি তো জানতে আমার আর কেউ নেই। তারপরেও কিভাবে চলে গেলে তুমি? তুমি একবারও আমার কথা কেন ভাবলে না মা? কেন মা? আমার আহাজারিতে হয়তো কারো চোখে জল, আবার কারো চোখে একটু দয়া। চারিদিক ছাপিয়ে আমার কানে আর কিছুই আসেনি। তার আগে দ্বিতীয়বারের মতো জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই আমি। দ্বিতীয়বারের মতো আমি চোখ খুলে দেখি আমি বিছানাতে। কিছুক্ষণ আগেও যেখানে এত মানুষের আনাগোনা ছিল তা এখন নিস্তব্ধতায় ছেয়ে গিয়েছে। বুঝতে পারলাম তারা মাকে নিয়ে চলে গেছে। আমি আর কিছুই ভাবতে পারছি না। পাশের টেবিলের উপরে মায়ের ছবিটাকে বুকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ি। আমার কান্না শুনে বাড়ি থেকে চাচি এগিয়ে এসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। তিনি বলেন মা নাকি 3 দিন ধরে জ্বরে ভুগছেন। আমাকে জানাতে নিষেধ করেন। আজ সকালে তিনি এসে দেখেন মা আর নেই। কেউ জানতেই পারলো না মা কখন চলে গেছে। কিছুক্ষণ পর তিনি বলেন আমার হাজবেন্ড কেন আসেনি। তখন আমার মাথায় ওনার কথাটা মনে পড়ে যায়। মায়ের চিন্তায় সব মাথা থেকে বেরিয়ে গিয়েছিল আমার। আমি মোবাইল হাতে নিয়ে অনেকক্ষণ কল করি, কিন্তু ওই পাশ থেকে বারবার একটা কথাই আসে, এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। সারাটা রাত কাটে আমার কান্নায়। সকালে একবার ফোন রিসিভ হয়, কিন্তু কিছু বলার আগে ওপাশ থেকে আমার হাজবেন্ডের ম্যানেজার কর্কশ ভাষায় বলে ওঠে, ম্যাম প্লিজ, আপনার কি ন্যূনতম জ্ঞানটুকুও নেই? এতবার কল দেওয়ার পরেও যখন দেখলেন কল ধরছে না, তার মানে উনি ব্যস্ত। আর স্যার বলে দিয়েছেন আপনার ফালতু কথা শোনার সময় স্যারের কাছে নেই। ব্যাস, কথা শেষ। টুট টুট শব্দ করে কলটা কেটে গেল। আমি কানে ফোন লাগিয়ে এখনো দাঁড়িয়ে আছি। শত চেষ্টার পরেও চোখের জল বাদ মানল না। এভাবেই কেটে যায় 7 দিন। ওই দিনের পর আমি কয়েকবার কল দিয়েছি, কিন্তু প্রতিবারই বন্ধ বলেছে। বুঝলাম আমায় ব্লক করে দিয়েছে। সকালে উঠে তৈরি হয়ে নিলাম বাড়িতে ফিরে যাওয়ার জন্য, কারণ এখানে থাকলেই আমার মায়ের কথা মনে হবে বারবার। আর আমার আত্মীয় স্বজনও কেউ নেই। মা অনাথ ছিল। বিকেল 3টার দিকে আমি ঢাকায় আসি। কাল রাত থেকে না খাওয়া, আবার না সকাল থেকে জার্নি করে, তাই বেশিক্ষণ দাঁড়াতে পারলাম না। আমি সেখানেই পড়ে যাই। চোখ খুলে নিজেকে আবিষ্কার করলাম সাদা ধবধবে হসপিটালের বেডে। আমি উঠে বসতেই একজন নার্স এগিয়ে এসে জানালেন একটা মেয়ে আমায় নিয়ে এসে ভর্তি করিয়ে দিয়ে গেছে। শরীর দুর্বল আর না খাওয়াতেই এমনটা হয়েছে। 2টো স্যালাইন শেষ করে হাঁটা দিলাম হসপিটালের করিডোরের দিকে। আর সেখানেই দেখলাম হসপিটালে অপেক্ষাকৃত লোকদের বিনোদনের জন্য রাখা সেই টিভিতে অনাকাঙ্ক্ষিত দৃশ্যটি। পা যেন সেখানেই জমে গিয়েছিল আমার। আমি শত চেষ্টা করেও নড়তে পারছিলাম না। কিছুক্ষণ পর বাড়ি থেকে অনেক শোরগোলের আওয়াজ আমার কানে আসলো। ফিরে দেখি আমার হাজবেন্ড ওই মেয়েটাকে কোলে করে দৌড়ে নিয়ে আসছে আর ডক্টরদের ডাকাডাকি করছে অস্থিরভাবে। এক মুহূর্তে ডক্টর, নার্স সবাই ব্যস্ত হয়ে পড়লো, কারণ তারা তারা ছিল ফেমাস সেলিব্রিটি। সেই ভিড়ের মাঝে আমি তার সামনেই ছিলাম, কিন্তু সে আমার দিকে ফিরেও তাকায়নি। তার কিছু দেখার ইচ্ছে হলো না। ব্যথিত মন নিয়ে চলে আসি আমি ফ্ল্যাটে। ফ্ল্যাটে এসে একজন সার্ভেন্টকে ডেকে জিজ্ঞেস করি, তোমাদের স্যার আমার কথা জিজ্ঞেস করেছে? না ম্যাম, স্যার তো গত 7 দিন ধরে বাসায় আসেনি। ভ্রু কুচকে তাকালাম ওর দিকে। ও তড়িঘড়ি করে বলতে শুরু করলো,
স্যার কল করে জানিয়েছেন তিনি শুটিংয়ের জন্য 7 দিন ঢাকার বাইরে থাকবেন। আর হাত উঠিয়ে থামিয়ে দিলাম, কারণ শোনার ইচ্ছে আর নেই আমার। সে চলে গেল নিজ কাজে। আমি বসে আছি সোফায়। আজ এর একটা বিহিত অবশ্যই করা প্রয়োজন। রাত 12টার দিকে সে বাসায় ফিরে। মুখ দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্ত। আমার দিকে না তাকিয়ে নিজের রুমের দিকে হেঁটে যেতে চাইলো। তার আগেই আমি পেছন থেকে ডাকি, দাঁড়ান। সে পেছন ফিরে এগিয়ে এসে বলল, কি? দেখো, আমি ভীষণ ক্লান্ত। খাওয়া দাওয়া করে এসছে, খাবো না। ডোন্ট ডিস্টার্ব মি। হ্যাঁ, ক্লান্ত তো হবেনি। সারাদিন গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে তাকে কোলে করে হসপিটালে নিলে মানুষ কি আর ভালো থাকবে? মানেটা তো আমি টিভিতেই দেখে নিয়েছি। মিস্টার রণবীর জাওয়ান। রণবীরের কথাটা পছন্দ হলো না। সে দাঁত খিঁচিয়ে বলে ওঠে, তোমাকে কতবার বলেছে এসব ফালতু কথা কান্না দিতে? আমি নিজ চোখে দেখেছি। তোমার কি কোনো কাজ নেই আমার পেছন লাগা ছাড়া? আপনি গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারবেন আর আমি বললেই দোষ? সানা, কি সানা কি? হ্যাঁ, আপনার কাছে এই সম্পর্কে কোনো মূল্যই নেই। থাকলে অন্তত ঘরে বউ রেখে ওই মেয়ের সাথে নষ্টামি করতে গেলেন। আর কিছু বলা হয়ে উঠল না। তার আগেই তার গালে রণবীরের 5 আঙুল, ঠাস করে একটা থাপ্পড়। সব নিস্তব্ধ হয়ে যায়। সানা কল্পনাও করতে পারেনি এমন কিছু হবে। তারপরে শোনা গেল রণবীরের চিৎকার। ইতিমধ্যে তার চোখ লাল হয়ে গিয়েছে। রাগে রিরি করে বলল, হ্যাঁ, আমি নষ্টামি করতে গিয়েছে হয়েছে। আর আমি বিয়ের সময় বলে দিয়েছি না, আমি তোমাকে স্ত্রী হিসেবে মানব না, আর না স্বীকৃতি দেব। আর হ্যাঁ, আমার কাছে সম্পর্কে কোনো মূল্য নেই, কারণ তোমার মতো একটা মেয়ে আমার বাসায় যায় না। আর কোনোদিন তুমি আমাকে এরকম প্রশ্ন করবে না। গট ইট? কথা শেষ করে ধূপধাপ পা ফেলে নিজের রুমে গিয়ে সজোরে দরজা লাগিয়ে দিল। অথচ সে বুঝতেই পারল না কত বড় ভুল করেছে। সানাও ধীরে ধীরে নিজের রুমে গিয়ে দরজা আটকে দিল। বাথরুমে গিয়ে শাওয়ার ছেড়ে তার নিচে বসে পড়ল। কান্নার সাথে তার দুঃখ কষ্ট সব বেরিয়ে এলো। ঘণ্টাখানিক পর নিজের জামা পাল্টে ব্যালকনিতে গেল। চাঁদের দিকে তাকিয়ে বলে উঠল, লাইফের সবচেয়ে বড় ভুলটা মনে হয় আপনি আজকে করেছেন। আপনি আমাকে চিনতেই পারেননি। জোর করে বিয়ে তো আমারও দেয়া হয়েছিল, বাট এই 1 বছর আমি অনেক চেষ্টা করেছি মায়ের কথা রাখার। কিন্তু এখন যখন মা নেই, তাহলে কথা রাখার কি দরকার? শক্ত হয়ে আসলো সানার চোয়াল। আবারও বলে উঠল, মিস্টার রণবীর জাওয়ান, অবহেলার খেলাটা আপনি শুরু করেছেন, আর তার সমাপ্তি হবে আমার বিজয়ের মাধ্যমে। যেদিন আমি এই খেলায় জিতে যাব, ওই দিন থেকে আমার অস্তিত্ব চিরতরে আপনার জীবন থেকে মুছে যাবে। ধীরে ধীরে তার হাত মুষ্টিবদ্ধ হলো। আবারও হিসিয়ে বলল, So let's play the game, and I swear I will ignore you like that. You never existence in front of me or in my life. সানা খান, বাবা মোস্তাক খান, যিনি একজন গ্রামের হাই স্কুলের সাধারণ শিক্ষক, আর মা আয়েশা খাতুন। 1 বছর আগেই ভদ্রলোক গত হয়েছেন। তারপরেই সানার জীবন পাল্টে যায়। এক অনাকাঙ্ক্ষিত সম্পর্কের মাঝে বাধা পড়ে সে। প্রথমে মানতে না চাইলেও পরে এটাকে ভাগ্য আর মায়ের জোড়াজোড়িতে মেনে নেয়। নিজেকেও পাল্টায়, কারণ এই সব সম্পর্কের ধার সে কোনোদিনও ধরতেও না। অন্যদিকে রণবীর জাওয়ান ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বিখ্যাত নামি দামি অভিনেতা ও গায়ক, যার প্রতিটা ফিল্ম হয় সুপারহিট আর কনসার্টে থাকে উপচে পড়া ভিড়। ফ্যান ফলোয়িং তো অভাবনীয়। তাকে সবাই এক নামে চেনে, আরজে নামে। পিতা ইকবাল জাওয়ান জেবি কোম্পানির ফাউন্ডার, কিন্তু 8-9 মাস আগে ভদ্রলোক পরলোক গমন করেন। ইকবাল জাওয়ানের অনুপস্থিতিতে ওনার ছোট ভাই ফিরোজ জাওয়ান কোম্পানির সব কিছু দেখাশোনা করেন, যদিও কোম্পানি আরজের নামে। আর কোম্পানির হেড ডিজাইনার হলো নাতাশা জাওয়ান, ওনার একমাত্র মেয়ে আর আরজের চাচাতো বোন। ইকবাল জাওয়ানের স্ত্রী মিসেস সোফিয়া জাওয়ান, যার নিজের প্রোডাকশন হাউস রয়েছে, যেটি বর্তমানে নম্বর 1-এ আছে, জেবি প্রোডাকশন হাউস। আরজের একমাত্র ছোট বোন রিয়ানা জাওয়ান, তার মায়ের প্রোডাকশন হাউসের এলপি মানে লাইন প্রডিউসার। মিসেস সোফিয়া, নাতাশা, ফিরোজ, রিয়ানা জাওয়ান ম্যানশনে থাকেন। সানা আর আরজে আলাদা ফ্ল্যাটে থাকে। সকালের হালকা মিষ্টি রোদটা ব্যালকনিতে উপচে পড়া জানালা দিয়ে সানার মুখ ছুঁয়ে দেয়। সানা আড়ামোড়া ভেঙে হামি তুলতে তুলতে উঠে বসে। এভাবেই বসে থাকে 2-3 মিনিট। এটা তার অবাঞ্ছিত অভ্যাস। ঘুম থেকে উঠে চারিদিকে বুঝতে ওর একটু সময় লাগে।
এক পলক ঘড়ির দিকে নজর বোলাতেই বুঝলো 8টার উপরে বাজে। অনেকটা দেরি হয়ে গিয়েছে আজ। সানা সময়কে উপেক্ষা করে নিজের রুমে একবার চোখ ঘুরিয়ে দেখল। পুরো রুমের দেওয়াল জুড়ে বেবি পিঙ্কের ছড়াছড়ি, তার মাঝে সাদা রেখাগুলো জানালার ফাঁক গলে আসা হালকা মিষ্টি রোদে নিজের পরিষ্কার স্বচ্ছ আর সুশৃঙ্খল দেখাতে ব্যস্ত। ঠিক রুমের মাঝখানেই বেড আর তার একপাশে ছোট একটা টেবিল, তার উপরে থাকা ফুলদানিতে রাখা কাঁচা গোলাপের সুবাসে চারিদিক ভরিয়ে তুলছে এক মধুময় আবেশে। অর্গানিক ফুল বরাবরই পছন্দ সানার, তাই তার ব্যালকনিতে থাকে সবসময় নানা রঙের ফুলের বাহার। দেখে মনে হবে কেউ যেন নিজ হাতে পরম যত্নে সাজিয়েছে। একে ব্যালকনি কম ফুলের বাগান মনে হচ্ছে বেশি। সানা ধীর পায়ে হেঁটে চলে যায় ওয়াশরুমে। আধা ঘন্টা পর ফ্রেশ হয়ে নিচে চলে যায়। সিঁড়ি দিয়ে নেমে প্রথমেই চোখে পড়ে বিশাল কালো দেয়াল। সানা মাঝে মাঝে বুঝতে পারে না এই লোকের কালো এত পছন্দ কেন। সানার কাছে কালো মানেই অন্ধকার, কিন্তু সে আলোতে অভ্যস্ত। তাই তো নিজের রুম সে নিজের মন মতন সাজিয়েছে। ড্রয়িং স্পেসে রয়েছে কুচকুচে কালো রঙের সোফা, মার্বেল টেক্সচারের গাঢ় কার্পেটের ওপর বসানো গোলাকার টি টেবিল, পাশেই ডাইনিং স্পেস, একটা গোলাকার কাচের টেবিল, তার উপরেই ঝুলছে পেন্ডেন্ট লাইট, যার সোনালি আলো এক মুহূর্তে কারো নজর কাটতে সক্ষম। পাশেই একটা বড় কিচেন, ঠিক কিচেনের বিপরীত পাশে একটা গেস্ট রুম, পাশে একটি ছোট রুম যেখানে আয়েশা খালা থাকেন, যিনি সকল কাজ দেখাশোনা করেন। বাকি দুজন রাতে চলে গেলেও তিনি এখানেই থাকেন, তার আপনজন বলতে কেউই বেঁচে নেই। ড্রয়িং রুমে একপাশে অবস্থিত সিকিউরিটি, যা কাঠের ও লোহার সমন্বয়ে গঠিত। ওপরেই রয়েছে দুটি বেডরুম, একটিতে সানা, অপরটিতে রণবীর থাকে। পাশেই একটা রুম যেখানে অলওয়েজ তালা ঝোলানো থাকে। সানা নিজেও জানে না এই রুমে কী আছে, কোনো দিনও জানতেও চায়নি। মাঝে মাঝে রণবীরকে দেখে সেই রুম থেকে বেরোতে। রুম তিনটি সিঁড়ির সাথে লাগানো রেলিং দিয়ে ঘেরা। তাদের ফ্ল্যাটটি গুলশানে। পুরো বিল্ডিংয়ে এই একটি মাত্র ডুপ্লেক্স ফ্ল্যাট, যেটা 7 তলায় রয়েছে। বাকিগুলো স্বাভাবিক ফ্ল্যাটের মতোই। এর মধ্যে 2বার কলিং বেলের শব্দ এলো। সানার ভাবনার বিচ্ছেদ ঘটল। এক মুহূর্তে ভ্রু কুঁচকে এলো, কারণ সে জানে এখন কে আসতে পারে। তাই কোনো কিছু না ভেবে উল্টো ঘুরে নিজের রুমে ফিরে গেল। এই কালনাগিনীর মুখ দেখলে তার দিনটাই খারাপ যাবে। মেঘা গিয়ে ডোর ওপেন করার সাথে সাথে ভেসে ওঠে এক বিরক্তি মাখা মুখ। ঈশানী শাহ, রণবীরের সবচেয়ে কাছের বন্ধু, ঈশানের বোন, সাথে রণবীরের কো অ্যাক্ট্রেস এবং জেবি কোম্পানির মেইন মডেল। ঈশানী এক মুহূর্ত বিলম্ব না করে ভেতরে চলে আসে, নিজের হাই হিলের টকটক আওয়াজ তুলে। বিরক্তি মাখা কণ্ঠে সে বলে ওঠে, তোমাদেরকে কাজে রেখেছে কি? নিশ্চয়ই ওই গিয়েও ডাইনিটা। এই জন্যই কাজে এত ফাঁকিবাজ তোমরা। তোমার সরি তোমার কাছেই রাখো। তুমি জানো তুমি দরজা খুলতে ঠিক 1.5 মিনিট লেট করেছো। আমার মতো একজন ফেমাস পার্সনের জন্য এটা কতটা অপমানজনক। হুঁ, আর আমি বলছি বা কাকে? এখন এটা বলো, আর যে কোথায়? মেঘা এতক্ষণ ঈশানীকে মনে মনে 1000টা গালি দিয়ে ফেলেছে। এই মেয়েকে সে 2 চোখে দেখতে পারে না, তারপরেও একেই সকাল সন্ধ্যা দেখতে হয়। মেঘা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। মুহূর্তে ঈশানী ভ্রু কুঁচকে এলো। এক পলক ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা প্রায় বাজতে চলেছে। আর যে তো 8:30টায় চলে আসে। সে কিছু না বলে সোফায় গিয়ে বসে আর বলে, মালাকে ডেকে দাও। আচ্ছা বলে মেঘা চলে যায়। মালা মেঘার চাচাতো বোন, সাথে ঈশানের গুপ্তচর। এ বাসার সব খবর সে ঈশানীর কাছে প্রচার করে, বিনিময় মোটা অঙ্কের টাকাও বুঝে নেয়। একটু পরে ক্লিক শব্দ করেই দরজা খুলে গেল, আর প্রবেশ করলো এক দীর্ঘ সুঠাম দেহি বলিষ্ঠ যুবক, কালো রঙের হুডি পরিহিত। 6 ফিট 1 ইঞ্চির সেই ব্যক্তি আর কেউ না, রণবীর জাওয়ান। দেখেই বোঝা যাচ্ছে কতটা পরিশ্রম করতে হয়েছে এই পেটানো বডি বানানোর জন্য। চোখে মুখে স্বভাব সুলভ গাম্ভীর্যের ছোঁয়া, আর চোখে ভেসে আসছে তীব্র আত্মবিশ্বাস। বয়স 30-এর কোঠায় হলেও কারো বোঝার সাধ্য নেই। ঘামে ভেজা সিল্কি চুলগুলো সারা কপাল জুড়ে লেপটানো, যা তাকে আরও আকর্ষণীয় করে তুলছে। উজ্জ্বল ফর্সা মুখশ্রী আর ডার্ক ব্রাউন আইস তাকে সবার থেকে আলাদা করছে। দেখেই মনে হচ্ছে কোনো হলিউডের নায়ক। তার এই ব্যক্তিত্ব আর সৌন্দর্যের জন্য মাত্র 5 বছরেই খ্যাতির শীর্ষের সাথে টলিউডের সেরা অভিনেতার সকল পুরস্কার রয়েছে তার ঝুলিতে। রণবীরের দৃষ্টি সামনে পড়তেই ঈশানী নজর এলো। মুহূর্তে একটা বিরক্তিভাব ফুটে ওঠে চেহারাতে। নিজেকে যথেষ্ট শান্ত করে শীতল কণ্ঠে শুধালো, তুমি তুমি এখানে কি করছো? ঈশানীর ধ্যান ভাঙল। এতক্ষণ সে এক দৃষ্টিতে তাকিয়েছিল রণবীরের প্রশ্নে। সে ভনিতা করে বলতে শুরু করলো, হাজি, ইউ নো আমি একা ব্রেকফাস্ট করতে পারি না, তাই তোমার সাথে।
সামনে তাকাতে রণবীরের বিরক্তি ভরা মুখ দেখে ঈশানী ঢোক গিলে বাকি কথা ফেলে ধীরে ধীরে মিনমিনিয়ে বলতে লাগলো, আই মিন তোমার আর সানের সাথে ব্রেকফাস্ট। সাত সকাল আমি কোনো ঝামেলা চাই না। ব্যাস, আর কোনো কথা না শোনার প্রয়োজন মনে করলো আর না জানার। এমনিতেই রণবীরের মন মেজাজ ভালো নেই, এখানে থাকলে আরও কি বলে ফেলবে। কালকে সানার সাথে একটু বেশি খারাপ বিহেভ করেছিল। একেই সানা উল্টোপাল্টা কথা বলছিল, তার উপর রণবীরেরও মাথা গরম ছিল। পরে যখন বুঝতে পেরেছিল থাপ্পড় দেওয়া উচিত হয়নি, তখন অবশ্য সানার রুমে গিয়েছিল, কিন্তু সানার রুমের দরজা বন্ধ ছিল। ভেবেছে আজ সকালে কথা বলবে, কিন্তু এখনও পর্যন্ত তার দেখা নাই। সেও এই সম্পর্কটাকে মানার চেষ্টা করছে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু সানার রোজকার ব্যবহারে সে ভীষণ বিরক্ত। এমন মনে হচ্ছে তার লাইফটাও তার বাবার মতন হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরে আরজে নিচে নামে সম্পূর্ণ তৈরি হয়ে। তার পরনে কালো সিল্কের শার্ট, বুকের উপরে 3টি বোতাম খোলা, উকি দিচ্ছে তার লোমসহীন বুক। শার্টের উপরে কালো স্যুট, সাথে কালো প্যান্ট, গাঢ় কালো লেদারের লোফার, হালকা পালিশে দীপ্তিমান বুটগুলো একদম মানানসই, হাতে রিল্যাক্স ঘড়ি। সব কিছু মিলিয়ে স্বাচ্ছন্দ্য তার আভিজাত্য, আধুনিকতার শুদ্ধতা এবং ব্যক্তিত্বের তীক্ষ্ণ দীপ্তিতে গড়া এক নিখুঁত পুরুষালী উপস্থিতি জানান দিচ্ছে। ঈশানী খেয়ে ফেলা দৃষ্টিতে তাকিয়ে আছে। রণবীরকে সে ছোটোবেলা থেকেই পছন্দ করে। আর যে কোনো দিকে না তাকিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। ঈশানীও তার পেছন পেছন যায়। আর যে বসতেই ঈশানী স্বভাবসুলভ তার পাশের চেয়ার দখল করে নিল। আর যে দেখেও অদেখা করে গেল। আয়েশা খালা দুজনকেই ব্রেকফাস্ট সার্ভ করতে শুরু করলেন। আর যে মুখে একটা ব্রেড নিয়ে জিজ্ঞাসা করলো, সানা কোথায়? ওনার বলার সাথে সাথে ওনার পাশ দিয়ে কানে বড় হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গাটা অনলি গান ছেড়ে গানের তালে তালে গা তুলিয়ে কিচেনে চলে গেল। চারপাশে কে আছে কি আছে এক মুহূর্তের জন্য তাকিয়েও দেখেনি। আরজু আর ঈশানী অবাক নয়নে তাকে দেখতে লাগলো। যেই মেয়ে 1 মিনিটের জন্য ঈশানীকে দেখতে পারতো না, সে না দেখে চলে গেল। কিছুক্ষণ পর সানা আবারও ফিরে এলো, হাতে জুস। কোনো দিকে না তাকিয়ে আয়েশা খালাকে বলল, আয়শা খালা, আমার ব্রেকফাস্টটা রুমে পাঠিয়ে দিবেন। কথা শেষ যেভাবে এসেছিল সেভাবেই চলে গেল। পেছনে ফেলে গেল 3 জোড়া বিস্মিত চোখ। এটা কি হলো? যেই মেয়ে আমাকে দেখলে তেলেবেগুনে চলে উঠতো, সে না তাকিয়েই চলে গেল। কিছু একটা ভেবে তাড়াতাড়ি 2 গালে হাত বুলিয়ে দেখে ভাবলো, কোথাও আমার মেকআপ কম হয়নি তো, নাকি আমায় চিনতে পারিনি? রোজকার মতো আধা ঘন্টা লাগিয়ে তো মেকআপ করেছি, আয়নাতেও দেখলাম ঠিকই আছে, হয়তো আমি স্বপ্ন দেখছি। এই ভেবে ঈশানী নিজেই নিজের হাতে চিমটে কাটল। পরপরই আ করে চিৎকার করে উঠল। সাথে সাথে সবার দৃষ্টি সানার থেকে সরে তার দিকে এলো। ঈশানী একটা ছোটোখাটো হাসি উপহার দিয়ে খাওয়ায় মনোযোগ দিল। আরজও নিজের কাজে বহাল হলো, কিন্তু মনের মাঝে একটা খটকা থেকেই গেল। সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। ঈশানী সামনে তাকিয়ে দেখল মালা দাঁড়িয়ে আছে। তাকে চোখের ইশারায় জিজ্ঞেস করলো কিছু হয়েছে কিনা। সে মাথা নেড়ে বোঝালো সে কিছুই জানে না। তারপর সেও কিচেনে চলে গেল। আরজে আর ঈশানীর খাওয়ার পর তারা চলে যায়। আজ তাদের শ্যুট আছে, কিন্তু আরজের এমন মনে হচ্ছে কিছু ফেলে যাচ্ছে। হ্যাঁ, রোজ বের হওয়ার আগে সানা হলরুমে থাকবে, রণবীরকে এটা ওটা বলবে। আজ সানা সেখানে নেই। কোথাও তার আঘাতে বেশি কষ্ট পায়নি তো সে। ভাবতে ভাবতে লিফট এসে থামে পার্কিং লটে। তার ভাবনার বিচ্ছেদ ঘটে। সে বেরিয়ে হেঁটে যায় গাড়ির কাছে। পেছন পেছন ঈশানীও আসে। তার নিজের গাড়ি থাকা সত্ত্বেও সে আরজের সাথেই যাবে। পার্কিং লটেই দাঁড়িয়ে আছে আরজের অতি পছন্দের কালো চকচকে BMW 17, যেটা সে বিশেষভাবে জার্মান থেকে ইম্পোর্ট করেছে। তার আরও 3টা গাড়ির সাথে কয়েকটি বাহিরের দেশ থেকে আমদানি করা নিউ মডেলের বাইকও দেখা যাচ্ছে। বাইকের প্রতি তার ভীষণ ঝোঁক, তাই মায়ের কড়া নিষেধাজ্ঞা উপেক্ষা করেও বাইক চালায়। তবে এইগুলো তার শখের গাড়ি, যেগুলো ড্রাইভ করে সে নিজে কোনো পার্টিতে যায়। সামনে তার ড্রাইভার কামাল একটা সাদা টয়োটা নিয়ে দাঁড়িয়ে তার আসার অপেক্ষায়। পেছনের সিটে আরজে আর ঈশানী বসার সাথে সাথে কামাল গাড়ি স্টার্ট দেয়, কিন্তু আরজের সেদিকে কোনো খেয়াল নেই। গাড়ি গেট পার হওয়ার আগে সে গম্ভীর স্বরে বলে ওঠে, স্টপ। কামাল, তুমি ঈশানীকে নিয়ে চলে যাও, আমি অন্য গাড়ি নিয়ে চলে আসবো। ব্যাস, কথা শেষ। সে কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে চলে গেল।
পিছনে ঈশানী বলে উঠল। কিন্তু আরজি, আর বলা হয়ে উঠল না, কারণ আরজি অলরেডি বড় বড় কদম ফেলে দৃষ্টিগোচর চলে গেল। কামালও গাড়ি নিয়ে চলে যায়। ঈশানী আর কী বা বলবে? আরজে কারো কথা শুনলে তো। আরজে আবারও ফ্ল্যাটে আসে। ডাইনিং এরিয়ায় দেখে না, মেয়েটা নেই, নিশ্চয়ই রুমে আছে। কিছু না ভেবে সানার রুমের দিকে চলে গেল। একবার নক করলো, না, ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। দরজা খোলা দেখে সে ভেতরে ঢুকে গেল। ঢুকেই এক অদ্ভুত দৃশ্যের মুখোমুখি হলো। সানা বেডের পাশে ছোট টেবিলটার ওপর মোবাইল স্ট্যান্ডের ওপর মোবাইল রেখে খাটের ওপর আরাম করে বসে গিয়ে ভাজা পরোটা নিয়ে দুধে চা চুবিয়ে খাচ্ছে। সে খাচ্ছে কম, সামনে মোবাইল স্ক্রিনে চলতে থাকা মোটু পাতলু কার্টুনের সাথে তাল মিলিয়ে হাত পা নাড়ছে বেশি, আর আবোল তাবোল গেয়েই চলেছে। না দেলা না দেমড়ি না ঘুরি, এ মোটু আর পাতলু কি জুড়ি। আজের মনে হলো সেই মুহূর্তে পৃথিবীর সব থেকে বেসুরো গান শুনছে। এই 1 বছরে সে সানার গান কোনোদিনও শোনেনি। সে এত বড় সিঙ্গার আর তার বউয়ের গলা, এইটা বিশ্বাস করতে একটু কষ্টই হলো। নিজেকে সামলিয়ে সানাকে ডাকলো। সানা, সানা চুপ হয়ে গেল, দৃষ্টি এখনও মোবাইলে। আর যে একটু দম নিয়ে বলতে শুরু করলো একদম শান্ত কণ্ঠে। লিসেন সানা, আমি কাল এমন কিছুই করতে চাইনি। আমি 1000 বার বলেছি আমার আর ঈশানের মাঝে কোনো সম্পর্ক নেই। এগুলো শুধু ফ্যানদের বানানো, আর মিডিয়ায় সেটাকে পাবলিসিটির জন্য ইউজ করছে, জাস্ট নিজেদের পপুলারিটি বাড়ানোর জন্য। আর তুমি? আর কিছু বলার আগে শোনা গেল সানার রুম কাঁপানো হাসি। আর যে কিছুটা ভরকে গেল। সে তো হাসির কিছুই বলল না, এই মেয়ে এভাবে হাসলো কেন? আবারও এলো সানার আওয়াজ। OMG, I'm a Chingam sir. I'm a big fan of you man. चिंगम की जंगल से बचना impossible. Impossible. সানা সিংহামের মতো 2 হাতে গুলি ধরে পিছনে ফিরতেই দেখল রণবীর তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে। সে সামনে তাকিয়ে ভাবছে, এই লোক এখানে কেন? মোবাইল অফ করে সানা কান থেকে ব্লুটুথ খুলল। তারপর চোখ মুখ শক্ত করে রণবীরকে শুধালো। কিছু চাই? রণবীর অবাক না হয়ে পারল না। এই মেয়ের সাথে সে এতক্ষণ কথা বলল, আর সেই নাকি কানে ব্লুটুথ লাগিয়ে কার্টুন শুনছিল। ভীষণ রাগ হচ্ছে রণবীরের, কিন্তু এখন রাগা ঠিক হবে না। তাই নিজেকে যথেষ্ট শান্ত রেখে ঠান্ডা কণ্ঠে বলল, আমি এতক্ষণ যা বলেছি তুমি কি কিছুই শুনতে পাওনি? আপনি ব্লুটুথ কানে লাগিয়ে শুনতে পান? রণবীর কিছু বলবে তার আগেই সানা হাত উঠিয়ে থামিয়ে দিল। 1 সেকেন্ড। চিৎকার করে মালাকে ডাকলো। মালা, মালা। মালা তড়িঘড়ি করে দৌড়ে এসে বলল, জি ম্যাম। আমি তোমাকে বলেছি বেশি করে ঘি দিতে, তুমি দিয়েছিলে? জি ম্যাম। হয়নি, আবার গিয়ে ভেজে নিয়ে আসবে। মালা আচ্ছা বলে যাওয়ার সময় রণবীরকে দেখে শয়তানি হাসি দিয়ে আবারও বলে, ম্যাম, ঘি কতটুকু ঢালবো? গুপ্তচরিতে যত টাকা পাওয়া যায় অত টাকার ঘি ঢালবে। ব্যাস, মালার মুখ ফাটা বেলুনের মতো চুপসে গেল। সে তার কোনো দিকে না তাকিয়ে চলে গেল। রণবীর বুঝতে না পারলেও মালা ঠিকই বুঝতে পেরেছে সানা কি বলছে। আর যে এখনও বিস্মিত চোখে পর্যবেক্ষণ করছে। সে আজ পর্যন্ত সানাকে কারোর সাথে গলা উঁচিয়ে কথা বলতে দেখেনি। সানা এবার আর্যের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, আপনি কি যেন বলছিলেন? এই বলে সানা নিজের হাতের মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। আর যে ভীষণ বিরক্ত। একে তো এইসব কথা ওর সাথে যায় না, তার উপর নাকি আবার বলতে হবে। সে রাগ গেলে 2 আঙুল দিয়ে মাথার 2 পাশে স্লাইড করে শীতল কণ্ঠে শুধালো, সানা, হয়তো আমার এমন বিহেভ করা ঠিক হয়নি। হুম। দেখো, আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি। এই সম্পর্কটাকে মানতে আমার আরও সময় লাগবে। হুম। তুমি এ বিষয়ে কিছু বলতে চাও? হুম। সানা, ক্যান ইউ হিয়ার মি? হুম। আর যে বেজায় বিরক্ত। সানা কখন থেকে মনোযোগ সহকারে মোবাইলে কী যেন দেখছে আর করছে। মনে হচ্ছে তার কথা শুনছেই না। এবার আর যে নিজেকে কন্ট্রোল করতে পারল না, ঝাঁঝালো কণ্ঠে গর্জে উঠল, সানা তো। চিৎকার কেন করছেন? কানে পোকা তাড়াবেন নাকি? এক পলক আর্যের দিকে তাকালো, পরক্ষণে মোবাইলে স্ক্রিনে তাকিয়ে বলল, আর হ্যাঁ, আই একসেপ্ট ইউর সরি। আপনার হয়তো শ্যুটের জন্য লেট হচ্ছে না, কিন্তু আমার কাজের জন্য লেট হচ্ছে। এক্সকিউজ মি।
সানা মোবাইলটা বিছানায় রেখে সাইড ড্রয়ার থেকে একটা কাঁচি নিয়ে আর্যের পাশে কাটিয়ে ব্যালকানিতে চলে যায়। ব্যালকানিতে থাকা কিছু গোলাপ গাছের হলুদ পাতা কাটতে এতটা ব্যস্ত হয়ে পড়ে যেন সে আর পাতা ছাড়া কেউ নেই। আর্য এখনও ঠায় দাঁড়িয়ে। সে সানার থেকে এমন জবাব কুসমিন কালেও আশা করেনি। হাতের ঘড়িতে নজর বোলাতে দেখল প্রায় 10টার কাছাকাছি। না, আর দাঁড়ানো যাবে না। অলরেডি সে লেট। বাড়ি এসে সানার সাথে কথা বলা যাবে। সানা তো আর পালিয়ে যাচ্ছে না। আর যে রুম ত্যাগ করতেই সানা আর চোখে পেছনে ফিরে তাকালো। যখন আর যে প্রথম রুমে এসেছিল তখনই বুঝতে পেরেছিল আর যে ইউজ করা মোসেরা পারফিউমের তীব্র কফি আর ভ্যানিলা স্মেল তার নাকে এসেছিল। কিন্তু সে রণবীরকে রিয়েক্ট করে দেখতে চেয়েছিল। একটা বাঁকা হাসি দিয়ে সানা নিজেই নিজেকে বাহবা দিল। বাহ সানা, বাহ, হোয়াট অ্যান অ্যাক্টিং, আই উইল অ্যাপ্রিসিয়েট ইউ। তারপর ধীর পায়ে হেঁটে ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে নিচের দিকে তাকালো। নিচে আর্যের গাড়িটা দেখা যাচ্ছে। সানা শক্ত করে রেলিংটা ধরল, চোখ বন্ধ করে ভাবলো এই 1 বছরে সে এই সম্পর্কটাকে রক্ষার জন্য কী না করেছে। রণবীরের করা তার প্রতি প্রতিটা অবহেলা সহ্য করেছে। রণবীর ওকে এই 1 বছরে 1 পয়সার দামও দেয়নি, আর না দিয়েছে 1 মুহূর্ত সময়। কোনো দিনও তার খোঁজ খবর রাখেনি। মনে পড়ছে রণবীরের মায়ের প্রতিটা ধারালো কথা। আর যে মা মিসেস সোফিয়া তাকে উঠতে বসতে মনে করিয়ে দিত সানা ছোট ঘরের। আর যে এসব শুনলেও তার মায়ের উপর কিছুই বলতো না। ভদ্রমহিলা ভীষণ অহংকারী। সানা জানে না কেন উনি ছোটো ঘরের লোকেদের সহ্য করতে পারেন না। আর্যের পুরো পরিবার প্রতিক্ষণে তাকে মনে করিয়ে দিত সানা আর্যের যোগ্য না। আর কাল রাতে রণবীর নিজে বলেছে তার সাথে সানাকে মানায় না। এতদিন সে সবটা নিজের মায়ের জন্য মুখ বুঝে শুনেছিল, কিন্তু যখন তার মা মারা গেল তখন সে কাউকে কাছে পায়নি। সানা খুব করে বুঝেছে এরা কেউই আপন হবে না। সানা ধীরে ধীরে চোখ খোলে, দাঁত খিঁচিয়ে হিসিয়ে বলে, প্রত্যেকটা মানুষের লাইফে দুটো পার্ট থাকে, একটা দেখা, অন্যটা দেখানো। আমার তো দেখার পার্ট শেষ, এবার আপনাদের দেখানোর পালা সানা খান কি জিনিস। ভেতর থেকে মোবাইলের টিং টিং আওয়াজ এলো। সানা গিয়ে মোবাইল খুলে দেখলো কাঙ্ক্ষিত মেসেজটি, আই এম ব্যাক টু বিডি, প্লিজ পিক আপ মি। সানা ছোট করে একটি ভয়েস পাঠালো, আমি আধা ঘন্টার ভেতরে এয়ারপোর্টে আসি। আসুক আগে, প্রথমে কাঁচা চিবিয়ে খাবো, তারপর কথা। সানা খানকে 15 মিনিট দাঁড় করানো। তার ভাবনার মাঝে কেউ তাকে পেছন থেকে ডেকে উঠল, রাক্ষস রানী কটকটি। সানা খুব ভালো করে জানে তাকে এই নামে কে ডাকতে পারে, তাই সে পেছনে না ফিরেই বলে, বাবা বিটকেল এখানে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। যখন কেউ আসলো না তখন সানার টনক নড়ল। অন্য কাউকে কিছু বলেনি তো। সানা তৎক্ষণাৎ পেছনে ফিরে তাকালো। সামনেই নজরে আসলো অতি পরিচিত একটা মুখ। 5 ফিট 11 ইঞ্চির শুভ্র ফর্সা একখানা মুখ, যে এই মুহূর্তে হাসি দিয়ে তার দিকেই তাকিয়ে আছে। পরনে ডেনিম জ্যাকেট, সাথে হোয়াইট শুজ। এক হাতে সাদা সুটকেস, অন্য হাত দিয়ে চোখের কালো সানগ্লাসটা খুলে 2 হাত 2 দিকে মেলে শাহরুখ খান স্টাইলে দাঁড়িয়ে সানার দিকে তাকিয়ে আছে। সানা ফুস করে নিঃশ্বাস ছেড়ে এগিয়ে গেল, গিয়েই ঠাস করে একটা জোরে কিল বসিয়ে দিল বাহুতে, আর বলতে শুরু করলো, এসপির বাচ্চা, এটা তোর আসার সময়? গত 15 মিনিটের উপরে আমি এখানে চোরের চেয়ার ছেড়ে কিভাবে দাঁড়িয়ে আছি, তুই বুঝতে পারছিস এগুলো? এসিপি খুব ভালো করে জানে সানা এটাই বলবে, তাই সে কিল বসানোর জায়গায় নিজের হাত দিয়ে টলতে টলতে বলল, সোনা মেরি মা, আমি সত্যি বলছি, আমি পাইলটকে 100 বার বলেছিলাম আমাকে 15 মিনিট আগে যেন নামিয়ে দেওয়া হয়, কেননা আমার জন্য এয়ারপোর্টে ভিআইপি মানুষ অপেক্ষা করছে। কিন্তু পাইলট ঠিক আমাকে 15 মিনিট পরই ল্যান্ড করালো, আর তোর 15 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো। ট্রাস্ট মি মাই পেস্ট্রি, আই এম ইনোসেন্ট। এসিপি ভোলা ভালা চেহারা বানিয়ে তার দিকে তাকিয়ে আছে। সানা খুব ভালো মতন বুঝতে পারল এই ছেলে তার মজা উড়াচ্ছে। সানা মুখে মেকি হাসি নিয়ে শুধালো, মজা নিচ্ছিস? হুম মজা এসেছে? হুম কানের নিচে বাজে এবার। হুম টনক নড়তে এসিপি তড়িঘড়ি করে মাথা 2 দিক নাড়িয়ে বলে উঠল, আরে না না, এইভাবে ওয়েলকাম মাত্র তোর থেকেই আশা করা যায়। সানা কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে গিয়ে বলল, তুই কি যাবি নাকি এখানেই থাকবি? থাকার হলে থাক, শুধু সুটকেসটা আমায় দিয়ে দে। আরে দাঁড়া, এখনো গাড়ি আসেনি। গাড়ি?
কিসের গাড়ি? সানার বলতে দেরি, কিন্তু তাদের সামনে একটা গাঢ় লাল রঙের টয়োটো ল্যান্ড ক্রুজার এসে দাঁড়াতে দেরি হয়নি। ভেতর থেকে ড্রাইভার বেরিয়ে চাবি আর ড্রাইভিং লাইসেন্স এসিপির হাতে ধরিয়ে চলে গেল। এসিপি হাতে চাবি নিয়ে সানার দিকে ফিরে একটা হাসি দিয়ে বলল, দ্যাটস মাই নিউ কার। এসপি, তুই বিদেশে পড়াশোনা বাদ দিয়ে ব্যাংক ডাকাতি করিসনি তো? ব্যাস, এসিপির মুখ চুপসে গেল। সে অসহায় কণ্ঠে বলল, এটা আমার ভাই কিনে দিয়েছে। সানার এবার সন্দেহ দূর হলো। সে উচ্ছ্বসিত হয়ে জানান দিল, তাহলে ঠিক আছে। আমি আবার ভাবলাম তোর মতো ফকিরের কাছে এত দামি গাড়ি কোত্থেকে আসলো। আমি ফকির? তুই কি নিজেকে আমির দাবি করতে চাস? এসিপি আর কথা বাড়ালো না। এই মেয়ের সাথে কথা বাড়ালে তার সম্মান যতটুকু আছে ততটুকুও চলে যাবে। সে গাড়ির পেছনের সিটে সুটকেসটা রেখে দুজনের সামনে বসলো। গাড়ি চলে গেল এয়ারপোর্টের সীমানা বাহিরে। এসিপি মানে সরফরাজ চৌধুরী সানার একমাত্র বেস্ট ফ্রেন্ড, বলা বাহুল্য চাইল্ডহুড ফ্রেন্ড, কারণ তারা দুজনে একসাথে ক্লাস 3 থেকে অনার্স পর্যন্ত পড়াশোনা করেছে। এসিপির দাদা ছিল ওই সময়কার অনেক বড় রাজনৈতিক নেতা। তখন তাদের পারিবারিক অবস্থা ছিল জমজমাট, কিন্তু বেশি দিন সুখ সহ্য হয়নি। পলিটিক্যাল আপডাউনের জন্য তাদের পরিবারকে মুখোমুখি হতে হয় বড় ধরনের দুর্বিষহের, যার জন্য তাদের পরিবারের সবার জীবন ঝুঁকিতে চলে আসে। এসিপির বড় ভাইকে পাঠিয়ে দেওয়া হয় বাহিরের দেশে। এসিপি ছোট থাকার কারণে তাকে তার মামার বাড়িতে নিয়ে আসা হয়। সানাদের বাড়ির পাশেই এসিপির নানার বাড়ি, সেখান থেকেই তাদের পরিচয়। যদিও এসিপি সানার থেকে 2 বছরের বড়, কিন্তু তাদের বন্ডিং অনেক ভালো। রাজনৈতিক শত্রুরা তার বাবা আর দাদার অ্যাক্সিডেন্ট করায়। ওই অ্যাক্সিডেন্টে তার বাপ দাদা দুজনেই মারা যায়। তাদের ব্যবসার হাল ধরে এসিপির মা রাহেলা চৌধুরী। তিনি একজন শিক্ষিত ও বিচক্ষণ মহিলা ছিলেন। ভদ্রমহিলা একা নিজের কোম্পানি দাঁড় করান, যার নাম গিনি ফ্যাশন হাউস। এটি এখন অনেক বড় একটি পোশাক কারখানা ও ফ্যাশন হাউসে পরিণত হয়েছে। এসিপির বড় ভাই সারহাত চৌধুরী এখন একজন ফেমাস ডিরেক্টর, সাথে তার মায়ের কোম্পানিও দেখাশোনা করে। 1.5 বছর আগে এসিপির নানি মারা গেলে এসিপির মামা এসিপিকে নিয়ে বাইরের দেশে যায়। অন্যদিকে এসিপির প্রধান কাজ হলো মেয়ে পটানো। মেয়েরা পটার আগ পর্যন্ত তার চেষ্টার অবকাশ থাকে না। একবার পটে গেলেই ব্রেকআপ। তারা দুজনেই স্কুল থেকে ভার্সিটি পর্যন্ত ভণ্ডামির জন্য ফার্স্ট ক্লাস পেত। শুটিং চলছে আর্যের ইনফিনিটি লাভ মুভির শ্যুট প্রায় শেষের দিকে। লাস্টের কয়েকটা সিন দুবাইয়ে শ্যুট করা হবে। আর্যে এইসব নিয়ে ডিরেক্টরের সাথে কথা বলছিল। সামনের সেটে সবাই সব কিছু রেডি করছে। একটু পর তার আর ঈশানের কিসিং সিন। সব কিছু ঠিকঠাক হওয়ার পর ঈশানী আসল একদম তৈরি হয়ে চোখে মুখে উপচে পড়া খুশি, কিন্তু মুহূর্তে তার মুখ কালো হয়ে গেল যখন আর্যের পরিবর্তে তার বডি ডাবলকে দেখল। আর্যে অ্যাকশন সিন থেকে শুরু করে সকল সিন সে নিজে করে, একমাত্র রোম্যান্টিক সিন করার জন্য তার বডি ডাবল রাখা হয়। ঈশানী হতাশ হয়ে তার কাজে মন দিল। অদূরে আর্যে ডিরেক্টরের সাথে বসে মনে মনে চলছে সানার আজকের করা বিহেভ। সব তো ঠিক ছিল, হঠাৎ কি হলো সানার? সিন শেষে আর্যের ম্যানেজার রওনাক এসে জানায় দুবাই শুটিং শেষ, তার একটি কনসার্টের আয়োজন করা হবে যদি আর্যে হ্যাঁ বলে। আর্যে কিছু ভেবে হ্যাঁ বলে দেয়। এসিপি টয়োটা গাড়িটা রাজধানীর সেই চিরচেনা জ্যামে ফেসে আছে। এসিপি খুব বিরক্ত এই ট্রাফিকের জন্য। এদেশের রাস্তা ভালো লাগে না। ইচ্ছে করছে এই মুহূর্তে লন্ডনের রাস্তাটা নিয়ে আসতে। পাশে তাকিয়ে দেখলো সানা চোখ বন্ধ করে সিটে হেলান দিয়ে আছে, ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। এসিপির মায়া হলো। সানা কোনোদিনও এমন ছিল না। লাইফ সম্পর্কে ছিল পুরো উদাসীন, অথচ বিয়ের পর প্রায় তার কাছে কল দিয়ে কান্নাকাটি করত। এসিপি কল্পনাও করেনি সানা এমন হবে। সানা চোখ বন্ধ রেখেই বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? ভাবছি তোর উপর আমার রাগ করা উচিত। কেন? মা চলে যাওয়ার ব্যাপারে আমাকে সাথে সাথে জানালি না কেন? মা ছোট থেকে আমাকে নিজের ছেলের থেকেও বেশি আদর করতো, আর আমি শেষবার তাকে দেখতেও পারলাম না। এসিপি ছোটবেলা থেকে সানার ডাকা দেখি, সেও সানার মাকে মা বলে ডাকে। সানা স্থির কণ্ঠে বলল, ওই সময় আমার ব্রেইনিং করেনি। কি ব্রেনিং মানে? ওয়ার্কিং করেনি। এইটা বল, তোর আবেগ কাজ করছিল, বিবেক কাজ করেনি। আচ্ছা এসব ছাড় মামা, তোর আপডেট বল।
ওই আরজেকে আমি ডিভোর্স দিব, কিন্তু তার আগে বোঝাবো সানাকে। তুই কি ওই নাগিন সিরিয়ালের মতো প্রতিশোধ নিবি? এসিপি দুষ্টুমি করে বললেও সানা সিরিয়াস হয়ে জানালো, আহা, খেলাটা প্রতিশোধের থেকেও বেশি অবহেলার। কেননা রণবীর বা তার ফ্যামিলি এই 1 বছর আমার উপর কোনো নির্যাতন বা অত্যাচার করেনি, তবে অবহেলিত হয়েছি আমি অবশ্যই। তাই রণবীরকে বোঝাবো কারো অবজ্ঞা নিয়ে বেঁচে থাকা কতটা কঠিন। সানার চোখে খেলে গেল দৃঢ় সংকল্প। এসিপি কিছু একটা ভেবে আবারও জিজ্ঞেস করলো, ভালোবেসেছিস ওকে? না, তাহলে এই 1 বছর কেন? কথা দিয়েছিলাম আমি আমার মাকে। মা লাইফে ফার্স্ট টাইম কিছু চেয়েছিল আমার কাছে, আমি যেন মন প্রাণ দিয়ে সংসার করি। আর মা সকাল বিকাল এক করে একটা কথাই বলতো, মেয়েদের জীবন মানেই স্বামী আর সংসার। পরে আমি ভাবলাম বিয়ে যখন হয়ে গিয়েছে হয়তো এটাই ভাগ্য, কিন্তু এখন আমি বুঝতে পারছি কি বুঝতে পারছিস? যে থাকতে চায় না তাকে ছেড়ে দেওয়াই ভালো। মাঝখান দিয়ে আমার স্বপ্নগুলো গেল। বিয়ে না হলে এতদিনে আমি কত বড় ডিজাইনার হয়ে যেতাম। সানা উপরের দিকে তাকিয়ে উদাসীনভাবে ভাবতে ভাবতে বলল, দেশ বিদেশ থেকে লোকজন আসতো শুধু এক পলক আমাকে দেখার জন্য। সানার স্বপ্নে ডুবে গেল। এসিপি বুঝতে পেরে তাড়াতাড়ি হাত দিয়ে তাকে নাড়া দিল। এই এই স্বপ্নের রানী, স্বপ্নের থেকে বেরিয়ে আয়। কারণ পেস্ট্রি তোর স্বপ্ন আর এই ট্রাফিক এখনো একই জায়গায় ফেসে আছে। ইয়ার, তাহলে তোর এখনো স্বপ্নের ডিজাইনার হওয়ায়। হ্যাঁ, সাথে আরেকটা আছে। কি সেটা? একদিন আমি বড়লোক হব, অনেক টাকা হবে আমার, তারপর 4টা গরু কিনবো আমি। পেস্ট্রি, তুই গরু কিনবি কেন? কেননা আমি পুরো শহরবাসীকে জানিয়ে ওই রণবীরকে আকিকা দেব আমার। ওর নাম আমি রণবীর জামানের পরিবর্তে রণবীর জাউরা রাখবো। এসিপির পেট ফেটে হাসি এলো। সে হাসি থামিয়ে বলল, এবার সাথে আরেকজনকেও রাখিস? খার, আবে ইয়ার, তুই তো জানিস তোর এই লাইফে একটা জাউরা জামাই আছে, আর আমার লাইফে একটা জাউরা মামাই আছে। দুজনেই একসাথে অট্ট হাসিতে ফেটে পড়ল। তাদের দুজনার বন্ডিংটাই এমন, না দুজনের মাঝে কোনো গোপনীয়তা আর না কোনো জড়তা। হাসি থামিয়ে এসিপি জিজ্ঞেস করলো, এখন কোথায় যাবি? জিও ফ্যাশন একাডেমিতে চলো। ততক্ষণে ট্রাফিক ছেড়ে দিয়েছে। এসিপি হাসি বজায় রেখেই বলে ওঠে, তাহলে আমাদের সোনা কি ফিরে এসেছে? ইয়া, সানা ইজ ব্যাক। সো লেটস গো পেস্ট্রি। ওকে বেস্টি। সানার ছোটবেলা থেকেই ডিজাইনের প্রতি ছিল বিশেষ ঝোঁক। তার বাবার এগুলো একদম পছন্দ ছিল না, কিন্তু তার স্বপ্ন ছিল বড় হয়ে ফ্যাশনের ওপর কিছু হওয়া। তাই যখন সে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছিল তখন এসিপি আর তার মায়ের সহায়তায় জিও ফ্যাশন একাডেমিতে ভর্তি হয়। এই ব্যাপারে এসিপি আর তার মা ছাড়া কেউই জানতো না। বাবাকে সে ভীষণ ভয় পেত। বাবার জন্য সে একাডেমিতে নিজের নাম চেঞ্জ করে সিমরান খান নিয়ে 2 বছর ক্লাসও করে। একাডেমির হেড ছিল তুর্কির বিখ্যাত ডিজাইনার সোনা প্র্যাকটিস। মাত্র 2 বছরে নিজের যোগ্যতা দিয়েই সবার দৃষ্টিতে চলে আসে সানা। কিন্তু বিয়ের পর আর ক্লাস করা হয়নি। সানা আর রেসিপি এখন সেখানেই যাচ্ছে। সোনা প্র্যাকটিসের সামনে সানা বসে আছে, পাশেই রেসিপি চারদিকে তাকাতে ব্যস্ত। ভদ্রমহিলা সানাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছেন। সানা তার ফেভারিট স্টুডেন্ট ছিল। ক্লাসে দুষ্টুমিতে তার নামে অভিযোগের শেষ না হলেও প্রতিটা কম্পিটিশনে ফার্স্ট হতো। কিছুক্ষণ পর তিনি নিজেই বলতে আরম্ভ করলেন, এতদিন কোথায় ছিলে তুমি সিমরান? ম্যাম, ফ্যামিলি ইস্যু ছিল। তাই বলে 1 বছর? তুমি একটু যোগাযোগও করতে পারতে। সরি ম্যাম। মিস প্র্যাকটিস দীর্ঘশ্বাস ছাড়েন। তিনি সিমরানের মতো একজন ব্রাইট স্টুডেন্টকে হারাতে চান না, তাই সানাকে আশ্বাস দিয়ে বললেন, দেখো, তোমাকে আবার কোর্স শুরু থেকে শুরু করতে হবে, কিন্তু তোমার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে। 3 মাস পরে ইন্টারন্যাশনাল ফ্যাশন উইক তুর্কিতে। তুমি একজন ব্রাইট স্টুডেন্ট, সেই হিসেবে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। সেখানে বাংলাদেশ থেকে বিভিন্ন কোম্পানি পার্টিসিপেট করবে। তুমি যদি এখন কোনো কোম্পানি থেকে পার্টিসিপেট করো তাহলে ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে পারবে। ম্যাম, আমি কি এখন কোম্পানিতে ট্রাই করব? না, এখন তুমি আবার ক্লাস শুরু করো, আর আমাকে তোমার কয়েকটা অথেন্টিক ডিজাইন দিবে। আমি বিভিন্ন কোম্পানিতে এগুলো পাঠাবো। যদি ওদের পছন্দ হয় তাহলে ওরা তোমাকে নিজেই চুজ করবে।
ওকে ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কাল বা পরশু থেকে ক্লাস স্টার্ট করব। ইটস মাই প্লেজার বাচ্চা। সোনা প্র্যাকটিসের সাথে কথা বলে সানা আর এসিপি বেরিয়ে পড়ে। ঈশানীর স্যুট শেষ হয় 12টার পর। তখন থেকেই আরজের পেছনে পড়ে আছে। সে আরজের সাথে তা ওয়েস্টিন ঢাকা রেস্টুরেন্টে যেতে চায়। আরজে কিছুতেই রাজি হচ্ছিল না। এসব মানুষের ভিড় ওর একদম পছন্দ না। শেষমেশ ঈশানী বাধ্য হয়ে জানায় কোনো সিকিউরিটি ছাড়া শুধুমাত্র আরজে, ঈশানী আর রওনাক সিক্রেটলি যাবে, কেউ জানবে না। অগত্যা রাজি হতে হয় আরজেকে। তারা দ্য ওয়েস্টিন ঢাকা রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে সানা যখন এসিপিকে আজকে রেস্টুরেন্টে খাওয়ানোর কথা বলে তখনই এসিপির মনে বোম ফাটে। গভীর সন্দেহ নিয়ে জিজ্ঞেস করে, তুই সত্যিই খাওয়াবি? কেন, আমি তোকে কখনো খাওয়াইনি নাকি? এসিপি ভাবছে না, তার মনে পড়ছে না সানা কখন তাকে লাস্ট খাইয়েছে। সানার দিকে তাকাতেই সানা বুঝে ফেলল এসিপির চাহনির মানে। সানা কিছু মুহূর্ত চুপ থেকে শুধালো, যা, আজ তুই যে রেস্টুরেন্টে বলবি ওই রেস্টুরেন্টেই তোকে খাওয়াবো, কারণ আজ আমি ভীষণ খুশি। আমি ঢাকার বিখ্যাত রেস্টুরেন্ট দ্য ওয়েস্টিন ঢাকাতে খেতে চাই। এসিপি আর সানাও সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে বাড়ি ছুটিয়ে নিয়ে যায়। রেস্টুরেন্টে আরজে, ঈশানী আর রৌনক একদম কর্নারের সাইডের একটা টেবিলে বসে। সেখানে তাদের একদম দেখাই যাচ্ছে না। আরজের মুখে মাস্ক দিয়ে বসে আছে, সে নাকি খাবে না। ঈশানী রৌনক দিকে ফিরে কিছু একটা ইশারা করতেই সে কল অ্যাটেন্ড করার কথা বলে বাইরের দিকে চলে যায়। অন্যদিকে সানা, রেসিপি, আরজে আর ঈশানী বিপরীত কর্নারে বসে। এসিপি সামনের দিকে তাকাতেই আরজের ওপরটা দৃষ্টি পড়ে। সে মুহূর্তে চিনে ফেলে এটা সানার হাজব্যান্ড। সে সানার দিকে তাকিয়ে বলে, এই কটকটি রানী, দেখ দেখ, তোর না হওয়া রাজা বিজয়, মানে তোর না হওয়া এক্স হাজব্যান্ড সামনে একটা মেয়ের সাথে রেস্টুরেন্টে বসে আছে। সানা ভ্রুকুচকে তার দিকে তাকিয়ে পেছনের দিকে তাকায়। ঠিক সেই মুহূর্তেই আরজেরও সামনের দিকে তাকায়। কিছু সেকেন্ডের জন্য দুজনের দৃষ্টি মেলে, চোখাচোখি হয়। সানার সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে, সামনের দিকে তাকায়। কিন্তু আরজের সন্দেহ হয়, তার মনে হচ্ছে সে সানাকে দেখেছে। কিন্তু তারপর আবার ভাবছে সানা এখানে কিভাবে আসবে, নিশ্চয়ই সে ভুল দেখেছে। সে আবারও সামনের দিকে তাকায়। ওই মেয়েটাকে দেখছে, দূর থেকে লক্ষ্য করছে। দেখতে কিছুটা সানার মতোই লাগছে। তার সন্দেহ মিথ্যা প্রমাণ করতে নিজের মনের সাথে লড়াই করে। অবশেষে বাধ্য হয়ে উঠে আসে কনফার্ম হতে। তার মুখে মাস্ক থাকার কারণে কেউই তাকে ঠিকভাবে চিনতে পারে না। সানা এসিপিকে বলে, এই কালনাগিনী আর জাউরা এখানে কি করছে? এদের তো শুটে থাকার কথা। মনে হচ্ছে তোর জামাই। এই বলে সে সামনের দিকে তাকাতেই দেখে সানা তার দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে। সে ঢোক গিলে বাকি কথা ফেলে টেনে টেনে বলে, তোর না হওয়া এক্স হাজবেন্ড ডেটে এসেছে মনে হয়, তুই কি কিছু বলবি না? সে ডেটে যাক আর নরকে যাক, আমার কি? কিন্তু ততক্ষণে আরজে তাদের টেবিলের কাছাকাছি চলে আসে। এসিপি তাকে দেখে চোখ বড় বড় করে সানাকে ইশারা করে। সানা তাড়াতাড়ি এক হাত দিয়ে নিজের মুখ আরজের সাইডের দিকটা ঢেকে ফেলে। আরজে তাদের সামনে এসে সানাকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি। কিন্তু সানা থেকে উত্তর না এসে জবাব আসে এসিপির থেকে। এক্সকিউজ মি, কিছু বলবেন? আরজে পূর্ণ দৃষ্টি সানার দিকে ফেলে শুধালো, অ্যাকচুয়ালি আমার এমন মনে হলো আমি এখানে আমার সে হঠাৎ থেমে যায় কিছুটা দ্বিধা দ্বন্দ্বের সাথে। মনে মনে ভাবে তার আর সানার বিয়ের কথা গুটি কয়েক লোক ছাড়া আর কেউই জানে না। এখানে তা বলারও ঠিক হবে না। তাই সে দ্বিধা দ্বন্দ্ব নিয়েই ফের বলে, আমি আমার চেনা জানা একজনকে দেখেছিলাম। আপনার কোথাও ভুল হচ্ছে, আমি তো আমার গার্লফ্রেন্ডের সাথে এসেছি। কিন্তু আর যে সন্দেহ যায় না। সে তারপরেও সানার দিকে ফিরে স্থির কণ্ঠে বলে, হ্যালো, আই এম আরজে। সানা এখনও মুখের থেকে হাত সরায়নি। সে এক সাইডে হাত দিয়ে রেখেছে। সানা রিনরিনে কণ্ঠে জবাব দেয়, হ্যালো। কিন্তু তার মুখ থেকে হাত না সরাতে দেখে আরজে আবারও বলে, আমি আপনাকে কোথাও দেখেছি। ক্যান আই সি ইউর ফেস? জি না, কেন? আমি মেকআপ ছাড়া কাউকে নিজের ফেস দেখাই না। আরজে আর কিছু বলবে তার আগেই সানা এসিপিকে চোখের ইশারায় কিছু বলে। সেটার অর্থ এক মুহূর্তে ধরে ফেলে এসিপি। সে দাঁড়িয়ে আরজের হাত ধরে জোরে জোরে বলতে শুরু করলো, ও মাই গড, দ্য গ্রেট রণবীর জাওয়ান, হোয়াট আ লাকি ডে ফর মি। মুহূর্তে রেস্টুরেন্টে সবার দৃষ্টি তার দিকে পড়ে।
ঈশানী এতক্ষণ ধরে আর্যের দিকে তাকিয়েছিল। সে কি করছে বুঝতে পারছিল না। যখনই দেখেছে সবাই আর্যের দিকে এগিয়ে যাচ্ছে তখনই সেও এগিয়ে আসে, কিন্তু ততক্ষণে আর্যের চারপাশে হুলস্থুলভাবে ভিড় বেঁধে যায়। এক মুহূর্তে আর্যে ভড়কে যায়। একে তো তার এই সব ভিড়, জনমানব একদম পছন্দ না, তার উপর কোনো সিকিউরিটি নাই তার সাথে। সবাই তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, কেউ অটোগ্রাফ দিতে বলে তো কেউ সেলফি নিতে ব্যস্ত। এদিক ওদিক থেকে তাকে নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে যায়। সে একা কাউকেই থামাতে পারে না। আর যে ফ্যানদের সামনে অলওয়েজ শান্ত, বন্ধুত্বপূর্ণ ও ক্লিন ইমেজ রেখেছে, যার জন্য সে অতি দ্রুত পপুলারিটিও পেয়েছে। তাই সে পাবলিসিটি কোনো সিন ক্রিয়েট করতে চাচ্ছে না। এসিপি আর সানা এই সুযোগে বেরিয়ে পড়ে। রণবীর সানার এক সাইড দেখে কিছুটা চিনে ফেলে, তারপরও নিশ্চিত হতে পারেনি। বেরোতেই এসিপির নজরে আসে ঈশানী। সে সানাকে উদ্দেশ্য করে বলে, ওই দেখ পেস্ট্রি, তোর কাল নাগিনি। তো তো মানে কি? ধাক্কা মার। এসিপি বলতে দেরি, সানার ধাক্কা দিতে দেরি করেনি। ঠাস করে পেছন থেকে এক ধাক্কা, আর ধরাম করে ঈশানী নিচে পড়ে যায়। সবাই আর্যকে নিয়ে ব্যস্ত, কেউ তার দিকে ফিরেও তাকাচ্ছে না। মানুষের ধাক্কাধাক্কিতে ঈশানী আরও বেশি ব্যথা পায়। আর যে বুঝে উঠতে পারল না মুহূর্তে কী থেকে কী হয়ে গেল। এত ভিড় দেখে রেস্টুরেন্টের কমিউনিটির কিছু লোক এগিয়ে আসে এবং আর্যকে লোকেদের থেকে সরিয়ে আনে। রৌনক ওই মুহূর্তে রেস্টুরেন্টে ঢুকে বাকরুদ্ধ হয়ে পড়ে। সামনেই দুজনের অবস্থা খারাপ। আর্যকে বাহিরে নিয়ে যাওয়া হলেও ঈশানী এখনও নিচে পড়ে আছে। সে দ্রুত এসে ঈশানীকে উঠিয়ে নিয়ে যায়। আর যে পার্কিং লটে এসে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। এতটুকু একটা পুচকে ছেলের জন্য তার নাজেহাল অবস্থা হয়েছে। আর যদি ওটা সত্যি সানা হয়, সে সানাকে ছাড়বে না, সাথের ওই ছেলেটাকেও ছাড়বে না। সে জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, ইডিয়েটের বাচ্চা, আমি তোকে ছাড়বো না। একবার শুধু সামনে পাই, এটুক একটা ছেলের জন্য আজকে আমার এই অবস্থা। সে নিজের দিকে তাকিয়ে দেখে তার পোশাকের অবস্থা খারাপ হয়ে গিয়েছে ফ্যানদের টানাটানিতে। সে একটা হাতেও ব্যথা পেয়েছে একটু। রাগে তার চোখ লাল হয়ে গিয়েছে। যে জোরে জোরে কয়েকটা থাবা বসিয়ে দিল গাড়িতে। তারপরও তার রাগ কমছে না। এই রাগটা সে কারো সামনে আনতে চায় না, তাই এত সংবরণ। আর যে নিজের চুল নিজেই টেনে ধরে, না এখানে থাকলে তার রাগ কমবে না। আর যে ঈশানীকে ফেলেই গাড়ি নিয়ে চলে যায়। সানা আর এসিপি গাড়িতে বসে দুজনের হাসতে হাসতে অবস্থা খারাপ। সানা পেট ধরে হাসছে আর বলছে, ওই কাল নাগিনীকে আমি ধাক্কা মেরে পৃথিবীর বাইরে পাঠাবো। তার পেছন দিয়ে ওই জাউরাকে রোনাল্ডোর মতো একটা কিক মেরে মঙ্গল গ্রহে পাঠাবো। এসিপি আর সানা আরও কতক্ষণ হাসে। শেষে এসিপি জিজ্ঞেস করে, তুই চাইলে তো আজকেই আর্যের সামনে যেতে পারতি, তাহলে কেন এত লুকোচুরি? তুই বুঝতে পারছিস না ইয়ার, ওরা খুবই ক্ষমতাবান। ওদের সাথে লড়তে গেলে আমার গোড়া শক্ত হতে হবে, যাতে ওরা ইট মারলে আমি ওদের ঠিক সেই লেভেলের পাটকেলটাও মারতে পারি। তাহলে তুই কি করবি এখন? জাস্ট আমি নিজেকে আয়নার মতো বানাবো। যে যেমন ব্যবহার করবে ঠিক তেমন রিফ্লেকশন পাবে। ভয় পাবি না তো? ভয় তারাই পায় যাদের হারানোর কিছু থাকে। আমার তো কিছুই নেই, শুধু একটু ক্ষমতা দরকার ওদের সবটা কেড়ে নেওয়ার জন্য। ততদিনে ওই রণবীরের একটু ক্লাস নেওয়া যাক। দ্যাটস লাইক মাই গার্ল। গাড়ি থামে গুলশানে, সানার ফ্ল্যাটের সামনে। সানা নেমে পড়ে। যাওয়ার সময় এসিপি আবারও বলে, সানা, তুই আর্যের ব্যাপারে পুরোপুরিভাবে শিওর তো? সানা এসিপির কালো চশমাটা তার চোখ থেকে খুলে নিয়ে ফু দিয়ে পড়তে পড়তে বলে, যখন বিষয়টা সেলফ রেসপেক্টের, তখন সানা খান হাজারটা রণবীর জওয়ানকে পা মারিয়ে চলে আসতে একবারও ভাববে না। রাত 10টার দিকে আর্যে বাড়ি ফেরে। ঢুকতেই তার চোখ ছানা বড়া সামনের দৃশ্য দেখে। সানা হাই ভলিউমে মোটু পাতলু দেখছে। সোফায় বসে পা দুটো টি টেবিলের ওপরে। সে সানার কাছে যায়, সানা, ভলিউম লো করো। কিন্তু সানা কোনো দিকে না তাকিয়ে টিভির দিকে তাকিয়ে আছে। সে আবারও বলে, সাউন্ড কম করো। সানা এবারও কিছু বলে না। এবার রাগ হয় আর্যের। সে ছৌ মেরে সানার হাত থেকে রিমোট নিয়ে টিভি অফ করে দেয়। সানা বিরক্তি নিয়ে নিজের মোবাইল ঘাঁটা শুরু করে। আর্যে একটা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। রেস্টুরেন্টের কথা মনে পড়তেই সানাকে জিজ্ঞেস করে, আজ তুমি কোথাও গিয়েছিলে? কেন, আমার কোথাও যাওয়া নিষেধ নাকি? আমি সেটা বলতে চাইনি, জাস্ট তুমি কোথাও। আর কিছু বলার আগে নজরে এলো সানা মোবাইলে কাউকে মেসেজ করছে আর হাসছে। মুহূর্তেই আর্যের মাথায় রাগ চড়ে গেল।
একে তো সানা খেয়ালিপনা করছে, তার উপর কারোর সাথে কথাও বলছে। এবার আরজে রাগী স্বরে চিৎকার করে উঠল। সানা, তুমি কিন্তু বেশি। তার থেকে দ্বিগুণ তেজ নিয়ে সানার গলা ভেসে এলো। ডোন্ট ইউ ডেয়ার টু শাউট অন মি, ডোন্ট বি ডেয়ার মিস্টার রণবীর জাওয়ান। সানা ঘুম থেকে উঠে সিঁড়ি দিয়ে নিচে আসতে দেখে ঈশানী খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে আসছে। কাল সে নিজেই জোরে ধাক্কা মেরেছিল। কিছু একটা ভেবে তার ঠোঁটের কোণে বাঁকা হাসি খেলে গেল। সে ঈশানীর দিকে তাকিয়ে বলে, মাই ডিয়ার কালনাগিনী, সানা ইজ কামিং। ডোন্ট ডেয়ার টু শাউট অন মি, ডোন্ট বি ডেয়ার মিস্টার রণবীর জাওয়ান। একটা চিৎকার, চারিদিক কেমন নিস্তব্ধ হয়ে পড়ে। সাউন্ডপ্রুফ থাকার কারণে দেয়ালে বাড়ি খেয়ে মনে হচ্ছে আরজের কানে শব্দগুলো বারবার বাজছে। সে এবার অবাকে চরম শীর্ষে, কেননা সানা আজ পর্যন্ত চিৎকার তো দূর, উচ্চ গলায়ও কথা বলেনি। সে একটু দমে গেল। সানার এই রূপ তার কাছে নতুন। সানা, হোয়াটস রং উইথ ইউ? সকাল থেকে তুমি এমন অদ্ভুত বিহেভ কেন করছো? তাই নাকি? ও আচ্ছা, কিন্তু এটাই যে আমার আসল রূপ। আর যে বুঝতে পারছে না সানা কি বলছে। কপালে ভাঁজ পড়ে তার কয়েকটা। মানে আমি বুঝতে পারিনি, কিসের রূপ? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। গুড নাইট। এই বলে সে চলে যেতে নাই। আর যে তার পিছন যেতে যেতে নিজের ক্রোধ ভিতরে চেপে শীতল স্থির কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি কি রেস্টুরেন্টে কোনো ছেলের সাথে দেখা করতে গিয়েছিলে? সানা পেছন ফিরে তাকানোর প্রয়োজন বোধ করছে না। সানার এই খামখেয়ালি আর যে পছন্দ হচ্ছে না। সানাকে কিছু বলতে না দেখে শক্ত কণ্ঠে কিছু বলবে তার আগে সানা তার রুম থেকে ঢোকে। আর যে ঢুকতে নেবে ঠিক ওই সময় সানা আরজের মুখের ওপরে জোরে শব্দ করে দরজা ঠাস করে লাগিয়ে দেয়। এমন ভাবে আরজের মনে হলো কেউ যেন তার মুখের উপর একটা ঠাস করে থাপ্পড় মারলো। তার আত্মসম্মানে লাগলো বিষয়টা। সে এবার গর্জে উঠল, সানা, ইউ ইডিয়েট, আই সেড ওপেন দ্য ডোর রাইট নাও। কিন্তু ওই দিক থেকে কোনো আওয়াজ আসছে না। আর যে আরো 5 মিনিট এভাবে সানাকে ডাকতে থাকে। সানা দরজা না খোলাতে সে রাগে দিদি করতে করতে চলে যায় নিজের রুমে। এমনিতেই আজকাল সে সানাকে বুঝতে পারছে না। এখন যদি উল্টোপাল্টা কিছু বলে রাগের মাথায়, তাহলে না জানি এই মেয়ে আবার কি কাণ্ড করে বসে। এদিকে সানা দরজার কপাটে কান লাগিয়ে রেখেছে। আর যে বাহিরে কি কি বলছে তা শোনার জন্য। ঠোঁটে বাঁকা হাসি। যখন আর কোনো আওয়াজ আসছিল না তখনই সরে আসে। শালা জাউরা কোথাকার, শুধু একবার কম্পিটিশনে জিতে নিই, তারপর তোর সাথে তোর পুরো গোষ্ঠীর মুখে আমি ঝামা ঘষবো। আর ওই কালনাগিনীর চুল ছিঁড়ে ওইগুলো দিয়ে শাক রান্না করে খাওয়াবো। সানা গিয়ে এসিপি কে কল করে, কিন্তু বরাবর একই কথা ভেসে আসছে, নাম্বারটি ব্যস্ত। সানা ভালো করে জানে নিশ্চিত কোনো মেয়ের সাথে কথা বলছে। সানা এবার মেসেজ পাঠায়, বাবা বিটকেল, তুমি যদি আগামী 3 সেকেন্ডের মাঝে কল না উঠাও তাহলে রাক্ষসী রানী কটকটি তোমার ঘাড় মটকাবে। এসিপি মেসেজ পেয়ে কাল বিলম্ব না করে সানাকে কল ব্যাক করে। কল হওয়ার সাথে সাথে ভেসে আসে কর্কর শব্দ। সত্যি করে বল, তোর গার্লফ্রেন্ড কয়টা? আরে সবটা টাইম পাস, কোনো সিরিয়াস নাই। গুলি মার তোর টাইম পাসে। আচ্ছা এখন এইসব ছাড় তো, তোর কাছে আমার কিছু ডিজাইন আছে, ওইগুলো পাঠা আর আমার ইনফরমেশনগুলো রেডি কর। যথা আজ্ঞা রাক্ষস রানী কটকটি। এই বিট খেল তো আপনার সেবায় মনোনীত। এভাবে চলতে থাকে তাদের খুনসুটি। আর যে রুমে এসে আধা ঘন্টা যাবত ঠান্ডা পানি দিয়ে শাওয়ার নিয়ে বেরিয়েছে। তার টক্সিক মস্তিষ্কে এখনো শুধু চলছে রেস্টুরেন্টের কথা। বারবার মনে হচ্ছে এটা সানাই ছিল। তার পরনে শুধু একটা ট্রাউজার। আর যে কাবাড থেকে তার পাঞ্চিং গ্লাভস গুলো তুলে নিয়ে ব্যালকনিতে চলে যায়। সেগুলো এক জায়গায় রেখে দেয়। ব্যালকনির একপাশে ঝুলে থাকা পাঞ্চিং ব্যাগটা স্থির দাঁড়িয়ে আছে। আর যে ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। তার চোখ দুটো জ্বলে উঠছে রাগে কষ্টে, দমিয়ে রাখা অনুভূতির দহন মেখে। পরের মুহূর্তে তার মুষ্টি আগুনের মতো লাফিয়ে ওঠে, ব্যাগে আছড়ে পড়ে। ধাম শব্দে পুরো রুম কেঁপে ওঠে। হাতের শিরাগুলো ছিঁড়ে বেরিয়ে আসা সাপের মতন দৌড়ায়। তার কাঁধ থেকে কবজি পর্যন্ত প্রতিটা অংশে রাগের কম্পন স্পষ্ট। মনে হচ্ছে সে ব্যাগ নয়, নিজের ভিতরের রাগ ক্ষোভ আর
অপমানকে আঘাত করছে। সে চিৎকার করে ওঠে। Why I cannot control this idiot mind? এই মুহূর্তে তার এই রূপ দেখে যে কেউ ভয় পেতে বাধ্য। এটাই তার সবচেয়ে বড় দুর্বলতা, যা পৃথিবীর কাউকে সে দেখাতে চায় না। তাই সবার সামনে সে থাকে শান্তশিষ্টভাবে নিজেকে কন্ট্রোল করে। কিন্তু দিন শেষে এই মস্তিষ্ক তার পিছু ছাড়ে না। আর যে নিজের চুল টেনে ধরে, কিছুক্ষণ পর চলে যায় পাশের রুমে। একটাই একমাত্র উপায়। সকালে সূর্যের আলো সানার চোখে মুখে আছড়ে পড়তেই সানা হামি তুলতে তুলতে উঠে বসে। 2 মিনিট ওভাবেই বসে থাকে। চারিদিকে তাকিয়ে দেখে সারা বিছানা জুড়ে তার ডিজাইন করা পেপারগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। সানা এগুলো কুড়িয়ে তোলে এবং ফ্রেশ হয়ে বাহিরে আসে। সিঁড়ি ভেঙে নিচে যাওয়ার সময় দৃষ্টিতে পড়ে ঈশানী আসছে। তার ফ্ল্যাট নিচতলায় একই বিল্ডিং এ। হাঁটছে কিছুটা পা টেনে টেনে। কিছু পলক পরে ঈশানী হঠাৎ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে শুরু করে। সানা বুঝতে পারছে না কাল সে ইচ্ছে করে নিজে জোরে ধাক্কা দিয়েছিল, কিন্তু এতটা ব্যথা পাবার মতন করেও দেয়নি। তখনই সানার কানে আসে পেছন থেকে ক্লিক করে দরজা বন্ধ করার শব্দ। মুহূর্তেই বুঝে ফেলে ঈশানীর কাণ্ড কারখানা। তার ঠোঁটের কোণে ফুটে ওঠে বাঁকা হাসি। মাই ডিয়ার কালনাগিনী, সানা ইজ কামিং। নিকশ কালো প্রিমিয়াম স্যুট এর সাথে ক্রিম সাদা শার্ট আরজিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। টাইট সিল্ক বাঁধনে না আছে জাঁকজমক, কিন্তু রয়েছে পরিমিত সৌন্দর্য। তার কবজিতে মেটালিক স্ট্যাম্পার ঘড়ি, সেকেন্ড হ্যান্ড টিকটক শব্দ যেন বিশেষ কোনো ছন্দ বহন করছে। সানার নাকে তীব্রভাবে খুবই কাছ থেকে কফিউডের সাথে ভ্যানিলার স্মেল আসছে। সানা পেছনে ফিরে নিজের রুমে যাওয়ার আগেই একটা শক্ত হাত তার কোমর থেকে পেট জড়িয়ে ধরে। সানা অবাক হয় না, কারণ সে জানে এটাকে। আর যে নিজের মুখটাকে সানার কানের কাছে নিয়ে আসে। তার গরম নিঃশ্বাস সানার কানে আছড়ে পড়ে। শোনা যায় একটা গম্ভীর ও হাসকি স্বর। ব্যাস। Just wish ওটা তুমি না হও, তাহলে এটা কেবল শুরু। সানাকে ছেড়ে তার পাশ কাটিয়ে চলে যায়। সানাও মুখ বাঁকিয়ে বলে, হোয়াট এভার। সানা কাউকে ভয় পায় নাকি? সানা হাত দিয়ে নিজের কাঁধ ছেড়ে একটা মুচকি হাসি দিয়ে উল্টো ঘুরে নিজের রুমে চলে যায়। ডাইনিং টেবিলে রোজকার মতো আর যে বসার পর ঈশানী তার পাশে বসে পড়ে আর বলতে থাকে, আরজি, তুমি জানো কালকে কেউ আমাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমি পায়ে ভীষণ ব্যথা পেয়েছি। আর যে থেকে একটু সিম্প্যাথি পাওয়ার আশায় ঈশানী উৎসুক দৃষ্টিতে তাকিয়ে। আর যে কিছু বলবে তার আগেই সানা তাদের পাশ কাটিয়ে কিচেনে চলে যায়। কানে তার আজকেও হেডফোন চলছে, পিঙ্ক লিপস গান। আর যে তার দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর সানা ফিরে আসে, হাতে তার নিজের পছন্দের চা আর পরোটা। ঈশানী তাকে দেখেই মুখ বাঁকিয়ে নেয়। সে পৃথিবীতে এমন অদ্ভুত খাবার কাউকেই খেতে দেখেনি। আর যে আর ঈশানীর বিপরীত পাশে বসে সে। সানা চুপচাপ বসে খেতে থাকে আর গানের তালে তালে মাথাটা একটু একটু দোলাতে থাকে। একটু পর মালা ঈশানীর খাবার নিয়ে আসে। ঈশানী সানাকে জ্বালানোর জন্য আরজের সাথে গায়ে পড়ে কথা বলছে আর এটা ওটা দিতে বলছে। আরজে কিছু উত্তর দিচ্ছে তো বেশিরভাগ চুপ করেই আছে। আরজের দৃষ্টি সানার দিকে স্থির, কিন্তু সানা চোখ তুলেও তাকাচ্ছে না তাদের দিকে। সে এক মনে খেয়ে চলেছে, যেন সে চা আর পরোটা ছাড়া আশেপাশে আর কিছু নেই। একটু পর সানা ডেভিল মার্কা হাসি দিয়ে গণনা শুরু করে। 3, 2, 1। সাথে সাথে ভেসে আসে ঈশানের ঘর কাঁপানো চিৎকার। তাহলে ওইটা তুই ছিলি যে আমাকে ধাক্কা দিয়েছিল? আরে বাহ, আমি তো ভেবেছিলাম তোর টপ ফ্লোর একদম খালি। এখন তো দেখছি একটু ব্রেইনও আছে। যদি আমি আরজিকে বলে দিই? ও নো, আমি তো ভয় পেয়ে গিয়েছি। আবে কালনাগিনী, তোকে বলতে হবে না, আমি করে দেখাচ্ছি তো আবার। ঈশানীর চিৎকারে পুরো বাড়ির দেয়ালে ধাক্কা লেগে প্রতিধ্বনিত হতে লাগলো। সে এক লাফে চেয়ার ফেলে 2 হাত দূরে দাঁড়িয়ে পড়ল। তার হাত থরথর করে কাঁপছে। মুখের রং তখনই কাগজের মতন ফ্যাকাশে হয়ে গেল। সানা ঠিক তখন মাথা তুলে তাকালো একবার, আবারও নিজের কাজে মন দিল। মুখে অদ্ভুত নিরীহ ভাব, যেন এখানে যা হচ্ছে সেই সম্পর্কে তার কোনো লেনাদেনা নাই।
কিন্তু তার ঠোঁটের কোণে ধীরে ধীরে ফুটে উঠল বিজয়ী হাসি। কাল এসএফের সাথে মিলে এদের টাইট দেওয়ার জন্য এমন অনেক জিনিস কিনেছে, তার মাঝে এটা একটা আর্টিফিশিয়াল হলেও একদম রিয়েলের মতন। একটু আগে কিচেনে এটা রাখতেই গিয়েছিল, বসে বসে অপেক্ষা করছিল কখন ঈশানী দ্বিতীয় ব্রেডটা উঠাবে। ঈশানী কাঁপতে কাঁপতে বলল, কে কে এটা রেখেছে? এটা এটা কোথা থেকে এলো? ঈশানী আর্যের দিকে তাকায়, যেন একটু নিরাপত্তা চাইছে। আর্যে নির্জীবভাবে প্লেটের দিকে একবার তাকিয়ে নিঃশব্দে প্লেট সহ ডাস্টবিনে ফেলে দেয়। তারপর মালার দিকে তাকায়। দেখে শুনে কাজ না করতে পারলে বলে দেবে, আমি অন্য কাউকে হায়ার করে নেব। মালা নিচের দিকে তাকিয়ে আছে, যেন সে নিজের ভুল বুঝতে পারছে না। সে তো ভালো করে সব কিছু দেখেছে, তাহলে এটা আসলো কোথা থেকে? সরি স্যার, আমি তো সব... আর কথা আসছে না, সে আর্যকে ভীষণ ভয় পায়। মিসেস আয়েশা এগিয়ে আসেন, মালার সামনে দাঁড়িয়ে বলেন, বাবা, এটা তো কিচেনে আসার কথা না, সব কিছু তো একদম পরিষ্কার করে রাখা হয়। আর্যে কিছু বলবে ওই মুহূর্তে তার ফোন বেজে ওঠে। আর্যে ফোন বের করে দেখে ডিরেক্টর আকাশ বিল্লা কল করেছে। আর্যে চোখ তুলে চারিদিকে তাকায়, একবার সানার দিকে দৃষ্টি ফেলে। এত কিছুর মাঝেও ভ্রুক্ষেপহীনভাবে যে এক মনে খেয়েই চলেছে। এমন মনে হচ্ছে চারিদিকে নিউক্লিয়ার বোম ব্লাস্ট হলেও তার কিছু যায় আসে না। এবার চোখ উঠিয়ে আদেশ ছুড়ল, জাস্ট ক্লিন ইট। আর্চি ফোন ওঠানোর জন্য অন্যদিকে চলে যায়। মেঘা আর মালা মিনিটে সব ক্লিন করে চলে যায়। এবার সানা উঠে দাঁড়ায়, ঈশানীর দিকে বাঁকা দৃষ্টি ফেলে। বেচারির অজ্ঞান হওয়ার অবস্থা। সে জীবনে অ্যানাকন্ডার থেকে বেশি তেলাপোকাকে ভয় পায়। সানা বিজয়ী ভাব নিয়ে হেঁটে গিয়ে শুধালো, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা।